তোমরা এটা কি বুঝতে পারছো আমি কি আঁকতে চলেছি? তোমরা এটা কি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কি বলতে চাইছি? আমি তোমাদের বলতে চাইছি এখানে একটি বস্তু রয়েছে। এখানে আমি একটা বস্তুকে রেখেছি। এই বস্তুটা হলো যার নাম টেবিল। যার নাম কি হয়ে গেল? টেবিল। তাহলে ধরো এখানে আমি একটা বস্তু রেখেছি যার নাম আমি দিয়েছি টেবিল। এই টেবিলের উপরে আমি আর একটা বস্তুকে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আর একটা বস্তু যার নাম দিয়ে দিচ্ছি আমি কি, ধরে নাও আমি এর উপর নাম দিয়ে দিলাম এটা হচ্ছে ইট, বা কেউ কেউ তোমরা বইও ভাবতে পারো। ওকে, তাহলে এখানে আমি দুটো বস্তু নিলাম। প্রথম বস্তু হলো টেবিল, আর সেকেন্ড বস্তু আমরা দেখতে পাচ্ছি ওই টেবিলের ওপরে একটা ইট বা বই একটা বস্তুকে রাখা আছে। আমি তোমাকে যদি এক্ষুনি জিজ্ঞেস করি যে বলো তো এই বইটি বা এই ইটটি চলছে নাকি, আমাকে কি বলবে? তুমি আমাকে এটা বলবে যে না স্যার, এই বইটা বা এই ইটটা এই টেবিল নামক বস্তুর উপরে চলছে না, ও এক জায়গায় রয়েছে। আমি বলবো সত্যিই কি তাই? তুমি ভেবে দেখেছো বইটা কেন চলছে না? না, এর পেছনে কিছু বিজ্ঞান লুকিয়ে আছে। তোমরা সেটা কি খেয়াল করেছো কোনোদিন? স্যার না, আমি দেখলাম আমার পড়ার টেবিলের ওপর আমি একটা বই ফেলে গেছিলাম। আমি যখন এসে দেখছি বইটা আমার টেবিলের যেখানে আমি ফেলে গেছি ঠিক একই জায়গায় পড়ে আছে, বইটা কেন চললো না? এর পেছনে কি কোনো বিজ্ঞান রয়েছে? না, আমি চোখে দেখেই বলে দিচ্ছি আরে না, এর পেছনে কি কোনো বিজ্ঞান রয়েছে? এর পেছনে যে বিজ্ঞান রয়েছে আমি আজকে শুরু করতে চলেছি তোমাদের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় সময় ও গতি। সময় ও গতি তোমাদের আজকে শুরু করতে চলেছি, সময় ও গতি। ওকে, সময় ও গতি তোমাদের আমি শুরু করতে চলেছি। অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম 15ই আগস্ট থেকে আমাদের কিন্তু সম্পূর্ণ থার্ড সামেটিভ এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যাচ আমাদের আসছে, যেখানে আমরা আগে আমাদের যে সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের পোর্শন তার সম্পূর্ণ থিওরি দেখব, কনসেপ্ট শিখব। কেননা আমাদের এই 7 থেকেই আমাদের বিজ্ঞানের এবিসিডি শুরু, আর সেই এবিসিডির সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজে লাগবে সময় ও গতির ধারণা। তাই এই ধারণাকে তোমাদের একদম আমি 0 থেকে শুরু করছি। তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ক্লাস 8-এ, 9-এ, 10-এ, 11, 12, 13, 14 যা আছে সব জায়গায় গিয়ে কিন্তু তোমরা এই সময় আর গতির ধারণাকে দেখতে পাবে। তাই চলো তোমাদের সবাইকে জানাই তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞান জনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের শুরু করছি সময় ও গতি। ওকে, আজকে সময় গতি শুরু করার আগে আমাদের কি কি স্যার জানা জরুরি? এখানে স্যার আপনি তো এখনই বললেন যে আমাদেরকে ভাবিয়ে তুললেন না। সত্যি আমি টেবিলের ওপর বা কোনো বস্তুর উপর অন্য কোনো বস্তুকে যদি রেখে যাই, তার অবস্থান যেখানেই আমি রেখেছিলাম সেখানেই থাকছে, সেটা 1 দিন হোক, 1 মিনিট হোক, 1 সেকেন্ড হোক, আর সেটা 1 বছর হোক, তাই না স্যার? সত্যিই তাই। এর কারণ কি? এর পেছনে কি কিছু বিজ্ঞান রয়েছে? তোমরা বলবে হ্যাঁ, এর পেছনে জীবন বিজ্ঞান লুকিয়ে আছে। এটা হচ্ছে জড় পদার্থ, তার কারণ এই জড় পদার্থ চলাফেরা করতে পারে না, চলন গমনে অক্ষম, তাই এও সেই, হ্যাঁ কি না? কিন্তু তোমরা ফিজিক্সের ভাষায় কি একবার ভেবে দেখেছো যে কেন এ হয় না? ফিজিক্সের ভাষায় বলছে, ধরো আমি তোমাকে আর একটা এক্সাম্পল দিলাম। আমি তোমাকে বললাম যে তুমি চলন্ত বাসের মধ্যে বসে আছো, তুমি গতিশীল অবস্থায় আছো না স্থির অবস্থায় আছো? তুমি গতির অবস্থায় আছো না স্থির অবস্থায় আছো? স্যার হ্যাঁ, আমরা গতি অবস্থায় আছি, কেননা বাস গতিতে যাচ্ছে। আরে বাস গতিতে যাচ্ছে, তুমি কি গতিতে ছুটছো নাকি বাসের ভেতর? তাহলে তুমি কেন গতিতে যাবে? তুমি তো স্থির হয়ে বসে থাকো, তাই না? হ্যাঁ স্যার, আমরা স্থির হয়ে বসে থাকি। এর কারণ কি স্যার? এর কারণ হলো একটাই, আমরা যদি স্যার এটার সাপেক্ষে দেখি, এই টেবিলের সাপেক্ষে ইট কি? ইট হলো স্থির। কার সাপেক্ষে ইট বা বই স্থির? সেটা হচ্ছে টেবিলের সাপেক্ষে। আমি যদি বাসের ক্ষেত্রে দেখতাম, বাসের যে সিটের উপর আমি বসে আছি সেই সিটের সাপেক্ষে আমি স্থির, সেই সিটের সাপেক্ষে আমি স্থির। আমি তোমাদের কি বললাম? এই টেবিলের সাপেক্ষে ইট বা বই হলো কি তাহলে স্থির। এই টেবিলের সাপেক্ষে, অর্থাৎ এই একটা বস্তু, যে বস্তুর নাম হলো টেবিল, সেই বস্তুর সাপেক্ষে অপর কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে। এছাড়াও তোমাদের আমি বললাম, তোমরা যখন চলন্ত বাসে যাচ্ছ, বাস দৌড়চ্ছে, কিন্তু তুমি ওই বাসে থাকা যে সিট, সেই সিটের উপর তুমি বসে আছো, সেই সিটের সাপেক্ষে তুমি কিন্তু স্থির।
কিন্তু তোমার সাপেক্ষে তোমার আশেপাশের যে গাছপালা ঘরবাড়ি সেগুলো সব কি গতিশীল। যে শোনো, তোমরা দেখো দেখি, তোমরা রিয়েলাইজ করো দেখি যে হ্যাঁ সত্যি সত্যি স্যার এরকম ঘটে। তাহলে তোমরা সময় ও গতির ধারণা ফুল ক্লিয়ার পাবে, কেননা এটা আমাদের বাস্তবে হয়। আমাদের যে সকল বস্তু, আমি এখানে বললাম, প্রথমে বললাম টেবিলের সাপেক্ষে বই স্থির, হ্যাঁ কি না? এই টেবিলকেই বলছি আমরা রেফারেন্স পয়েন্ট, এই টেবিলকেই আমরা বলছি রেফারেন্স পয়েন্ট। বা স্যারের বাংলায় নাম নেই, রেফারেন্স পয়েন্ট এর বাংলায় নাম নেই। নির্দেশক বস্তু, নির্দেশক বস্তু বা কেউ কেউ বলে প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ বস্তু। ওকে, তাহলে তোমরা প্রথম বুঝতে পারলে যার সাপেক্ষে আমরা বলি আমি স্থির, যার সাপেক্ষে আমরা বলি স্থির, সেই কি হয়ে যায় রেফারেন্স পয়েন্ট বা নির্দেশক বস্তু বা প্রসঙ্গ বস্তু। আমি এখন তোমাকে কোশ্চেন করছি, পৃথিবীর সাপেক্ষে আমি কি? পৃথিবীর সাপেক্ষে আমি স্থির। পৃথিবীর সাপেক্ষে কি আমি গতিশীল? পৃথিবীর সাপেক্ষে আমি স্থির। আমি যদি এখন দাঁড়িয়ে থাকি নিশ্চয়ই আমি আমার চাঁদ দিয়ে ঘর বাড়ি সবকিছু ছুটে চলে যাবে না। কিন্তু একটা পৃথিবী সূর্যের সাপেক্ষে কি? সে হচ্ছে গতিশীল। বিষণ্ণ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে গতিশীল আর স্থির এই দুটো জিনিস বোঝার জন্য আমাদের রেফারেন্স পয়েন্ট বা নির্দেশক বস্তু বা প্রসঙ্গ বিন্দু যা কিছু বলি না কেন, বস্তু বা বিন্দুই বলি না কেন, তাদেরকে প্রয়োজন পড়েই পড়ে। বিষণ্ণ, তাহলে রেফারেন্স পয়েন্ট বা নির্দেশক বস্তু বা প্রসঙ্গ বস্তু কাকে বলা, বিন্দু বা রেফারেন্স পয়েন্ট কাকে বলছে? দেখো, এখান থেকেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যে বস্তুর সাপেক্ষে অপর কোনো বস্তুর সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের ব্যবধানে অবস্থার সম্পর্কে আমরা জানতে পারি, অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি, সেই বস্তুকে বলা হয় নির্দেশক বস্তু বা প্রসঙ্গ বস্তু বা বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। তাহলে টেবিলের সাপেক্ষে ইট বা বই স্থির, তাই জন্য আমি বলতে পারছি একটা স্থির বস্তু। বাসের সাপেক্ষে, অর্থাৎ বাসের চারিদিকে থাকা আমার গাছপালা ঘরবাড়ির সাপেক্ষে আমি কিন্তু গতিশীল। আবার আমার সাপেক্ষে গাছপালা ঘরবাড়িগুলো কিন্তু গতিশীল, হ্যাঁ কি না? আবার এটা আমি বলতে পারি, আমি যে সিটের উপর বসে আছি বাসের মধ্যে, সেই বাসের সিটের সাপেক্ষে আমি কিন্তু স্থির। বিষণ্ণ, তাহলে তোমরা নিশ্চয়ই রেফারেন্স পয়েন্ট সম্বন্ধে বুঝতে পারলে। এখন আমরা দেখছি স্থিতি কাকে বলে। এখন আমরা আসছি স্থিতি কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, স্থিতি কাকে বলে। স্থিতি মানে কি স্যার? আরে স্থিতি মানে যে বস্তু স্থির অবস্থায় থাকে সেই বস্তুর অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। তাহলে স্যার এটা আমরা বলতে পারি যে বস্তু অপর কোনো বস্তুর সাপেক্ষে বা যে বস্তু অপর কোনো বস্তুর সঙ্গে সময়ের সাপেক্ষে অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না, তাকে আমরা বলছি স্থিতি, বা সেই সকল বস্তুকে আমরা বলছি স্থিতি বস্তু বা স্থির বস্তু। কি বললাম স্যার? কি বললেন স্যার? আমি বলছি যে বস্তু অপর কোনো বস্তুর সঙ্গে সময়ের সাপেক্ষে অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না, তাকে আমরা বলছি ওই বস্তুর স্থিতি। স্যার একটা উদাহরণ দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, একটা উদাহরণ তোমাদের প্রচুর উদাহরণ পড়ে আছে। কি? এই টেবিলের উপর রাখা বইটি, এটা কি একটা স্থিতির উদাহরণ? আমাকে বলতে হবে, আমি তোমাদের সঙ্গে দাঁড়িয়ে আছি, আমার সাপেক্ষে পেছনের বোর্ডটা কি স্থির অবস্থায় রয়েছে। এগুলো সবই হচ্ছে কি স্থিতির উদাহরণ। ওকে, চলো এখন আমরা বুঝে নিই স্যার এই সময় এবং গতি যে পড়ছি, এই গতি কাকে বলে। তাহলে তোমরা স্থিতি সম্বন্ধে আশা করি বুঝে গেলে। এবার আমি আসছি গতি জিনিসটা কি। স্যার আমি যদি কিছুক্ষণ পরে এই টেবিলে থাকা ইট বা বইটাকে অপর কোনো জায়গায় রেখে দিই, তখন আমি এই টেবিলের সাপেক্ষে এই ইট বা বইটিকে, আগের অবস্থান ছিল এখানে, পরে গিয়ে দেখছি অন্য জায়গায় অন্য টেবিলে, তাহলে টেবিলের সাপেক্ষে এই ইট বা বইটির কি হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। আর অবস্থার পরিবর্তন হলেই তখন তার মধ্যে হয় গতি, বা তাকেই আমরা বলি গতি। ওকে, তাহলে তোমরা গতির ডেফিনেশন লিখে নাও। গতি কাকে বলে? কোনো বস্তুর সাপেক্ষে অপর কোনো বস্তু, কোনো বস্তুর সাপেক্ষে অপর কোনো বস্তু সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তন ঘটালে সেই বস্তুকে আমরা বলছি
গতি, বা বস্তুর সেই ধর্মকে আমরা বলছি গতি। আশা করছি তোমরা স্থিতি এবং গতি সম্বন্ধে বুঝতে পারলে। এবার তোমাদের বইতে কি রয়েছে? এবার তোমাদের বইতে রয়েছে গতির ধারণা। চলো এখন আমরা গতির ধারণা নিয়ে আমরা আলোচনা করি। কেননা আমরা স্থিতি বুঝে গেলাম, আমরা রেফারেন্স পয়েন্ট বুঝে গেলাম, আর আমরা গতিও বুঝে গেলাম। এবারে দেখি গতি কত রকমের হয়। ট্রেন সরল রেখায় যায়, আবার আমি যখন দেখি ফ্যানের ব্লেডটা গোল গোল করে ঘুরছে, আবার আমি যখন দেখি স্যার সাইকেলের চাকাটাকে যখন আমি চালাই সে সাইকেলের চাকাটা গোল গোল করে ঘুরছে। এদের বিভিন্ন রকমের গতি, বিভিন্ন রকমের গতি দেখতে পাচ্ছি। কেন স্যার গতি এদের বলছি? স্যার এরা এক স্থান থেকে অপর স্থানে পরিবর্তিত হয় কারুর না কারুর সাপেক্ষে সময়ের সঙ্গে, তাহলে তাদেরকে আমি গতি বলবো না? চলো এই গতির ক্লাসিফিকেশন দেখি, বা গতিকে আমরা কয় ভাগে ভাগ করেছি। আমার সঙ্গে হেডিং দাও, গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ অর্থাৎ গতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে তাকেই আমরা বলছি গতির প্রকারভেদ। ওকে, গতির প্রকারভেদে আমাদের প্রথম যে গতি আমাদের রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। 1 রয়েছে আমাদের সরল রৈখিক গতি। 2 আমাদের রয়েছে বৃত্তাকার বৃত্তাকার পথে গতি। বৃত্তাকার পথে গতি। তারপরে আমাদের রয়েছে 3 রয়েছে ঘূর্ণন গতি। 3 রয়েছে ঘূর্ণন গতি। তারপরে আমাদের রয়েছে সরল রৈখিক ঘূর্ণন গতির মিশ্রণ। গতির মিশ্রণ। ওকে, লাস্ট আমাদের যেটা রয়েছে, অর্থাৎ আমি বলতে চাইছি অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, লাস্ট আমাদের যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গতি, বক্র পথে গতি। লাস্ট আমাদের বলতে চাইছে বক্র পথে গতি। আমরা এক এক করে যদি বুঝে নিই, অর্থাৎ আমরা যদি বুঝে নিই সরল রৈখিক গতি কি, বৃত্তাকার পথে গতি কি, ঘূর্ণন গতি কি, সরল রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ কি, বক্রপথে গতি কি, আমরা যদি বুঝে নিই তাহলে কিন্তু আমরা গতির প্রকারভেদটা খুব সুন্দরভাবে জানবো, এবং আমরা ইজিলি বলে দিতে পারবো কোনটা কোন ধরনের গতি। সরল রৈখিক গতি, এই সরল রৈখিকের মধ্যে তুমি একটা এর সংজ্ঞা একদম মনে রাখার একটা দারুণ তুমি সুযোগ পাচ্ছ। স্যার কেন? আরে সরল রৈখিক গতি মানে যে সমস্ত গতির সরল রৈখিক পথে হয়, অর্থাৎ সরল রেখা বরাবর যে গতি আমরা দেখতে পাই কোনো নির্দেশতন্ত্র বা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে অপর কোনো বস্তুর, সেই গতিকে আমরা বলছি সরল রৈখিক গতি। স্যার কেমন? আরে কোনো বাস যদি সোজা যায়, সোজা পথে যদি বাস যায় তাহলে আমরা বলতে পারি এটা সরল রৈখিক গতি। তুমি যদি সোজা পথে সাইকেল চালিয়ে নিয়ে যাও তাহলে তোমার গতি কিরকম? সরল রৈখিক গতি। কোনো দিকে তুমি বাঁকনি, তুমি সরল রেখা বরাবর গেছো, এটা তোমার কাছে সরল রৈখিক গতি। স্যার বৃত্তাকার পথে গতি কি? আরে এখানেও লেখা আছে যে গতি বৃত্তাকার পথ বরাবর আবর্তন করে সেই গতিকে আমরা বলি বৃত্তাকার গতি। অর্থাৎ এই গতির পথ কোন দিকে? বৃত্তাকার পথে। স্যার আমাদের যে সাইকেলের চাকা, বাইকের চাকা, এগুলোকে দেখি এ একটা বৃত্তাকার পথে ঘুরছে, একটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি বৃত্তাকার পথে গতি। বৃত্তাকার পথে গতি। আমরা বলতে পারি স্যার, আমরা বলতে পারি ঘড়ির কাঁটা একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে সেই গতিও কিন্তু হয়ে যাবে বৃত্তাকার গতি। স্যার আমার সামনে এখন যে ফ্যানটা লাগানো আছে সেই ফ্যানের ব্লেডটাও কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ওর ক্ষেত্রে ওই গতিটাও হয়ে যাবে কি? বৃত্তাকার পথে গতি। ক্লিয়ার হতে পারলে? এবারে আমরা আসছি কি? ঘূর্ণন গতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমরা সবাই কনফিউশন হও, এই ঘূর্ণন গতি কি? কে ঘুরবে? ধরো আমি ঘুরছি, আমি যদি ঘুরি তাহলে আমাকে একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে হবে। আমি যদি তোমাদের বলি যে পৃথিবী কিরকম ঘোরে, তোমরা বলবে নিজের অক্ষের ওপর পৃথিবী একবার আবর্তন হয়, হ্যাঁ কি না? নিজের অক্ষের ওপর পৃথিবী একবার ঘোরে, হ্যাঁ কি না? লাট্টুর মতন ঘোরে, তোমরা বলো না? এই ধরনের গতি, অর্থাৎ যে গতি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরে তাকেই আমরা বলছি ঘূর্ণন গতি, বা নিজের অক্ষের চারিদিকে ঘোরে তাকেই আমরা বলছি, সেই ধরনের গতিকে আমরা বলছি ঘূর্ণন গতি। সেই ধরনের গতিকে আমরা বলছি ঘূর্ণন গতি। ওকে, এই
এই ঘূর্ণন গতির উদাহরণ তোমরা ইজিলি দেখতে পাবে কোথায়? স্যার, আমরা যদি সাইকেলের চাকাটা চালাই, সেই সাইকেলের চাকার যে স্প্রোকগুলো রয়েছে, বাইকের যে স্প্রোকগুলো রয়েছে, সেগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে লাগানো, এবং ওই সাইকেলের চাকাটা বা বাইকের চাকাটা একটা নির্দিষ্ট গতিতে ঘুরছে, একটা অক্ষকে কেন্দ্র করে, হ্যাঁ কি না? তাহলে ওর যে গতি হয়ে যাবে কি? ঘূর্ণন গতি। এই জন্য তোমরা বলবে হ্যাঁ স্যার, ওটাও একটা ঘূর্ণন গতির উদাহরণ। এবারে তোমাদের চেয়েছে সরল রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ। সরল রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ। স্যার, আমি যদি সাইকেলটাকে সোজা পথে চালিয়ে নিয়ে যাই, তাহলে আমার সাপেক্ষে সাইকেলের যে গতি, সাইকেল গতিশীল অবস্থায় রয়েছে, সাইকেল যদি গতিশীল অবস্থায় যায়, আমিও যাচ্ছি, আমি সিটের সাপেক্ষে স্থির, কিন্তু সাইকেলের সাপেক্ষে আমিও কিন্তু গতিশীল, তাহলে আমি বলতে চাইছি ওই ধরনের গতিকে আমি বলতে চাইছি সরল রৈখিক গতি। কিন্তু স্যার, আমার সাইকেলের মধ্যে যে চাকা রয়েছে, সেই চাকার যে স্প্রোকগুলো রয়েছে, সেগুলো একটা কিন্তু, বা ওই চাকাটা কিন্তু একটা অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে এক্ষেত্রে ঘূর্ণন গতিও রয়েছে। আর এই ধরনের গতিকে আমরা বলছি সরল রৈখিক গতি এবং ঘূর্ণন গতির মিশ্রণ। যেখানে দুটো গতি একসঙ্গে আমরা দেখতে পাবো, তখন তাকে আমরা বলি কি? তখন তাকেই আমরা বলে দিই সরল রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ। বক্রপথে গতি কি? আমি যদি বলছি আমি এরকম এরকম বাঁকা 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 পথে যাচ্ছি, আমি যদি বক্রপথে যাই, তাহলে সেই গতি আমার কাছে হয়ে যাচ্ছে বক্রপথে গতি। আশা করছি তোমরা এই সরল রৈখিক গতির পাতি জিনিসগুলো তোমরা খুব সহজে বুঝতে পারলে। যে জন্য তোমরা বলবে হ্যাঁ স্যার, একদম সুন্দরভাবে এখানেই বুঝে গেছি সরল রৈখিক গতি কোনটা, বৃত্তাকার পথে গঠিত গতি কোনটা, ঘূর্ণন গতি কোনটা, সরল রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ কোনটা, এবং বক্রপথে গতির মিশ্রণ কোনটা। ওকে, তোমরা ক্লিয়ার হতে পারলে। এবারে স্যার ধরুন আমি বলতে চাইছি, স্যার আমার কাছে রেফারেন্স পয়েন্ট ছিল এ, অর্থাৎ স্যার আমি বলতে চাইছি এটা ছিল আমার বাড়ি, এটা ছিল স্যার আমার বাড়ি। আমি যেতে চাইছি কোথায়? আমি যেতে চাইছি বি, অর্থাৎ আমি যেতে চাইছি স্কুলে। আমি যেতে চাইছি কোথায়? স্কুলে। আচ্ছা স্যার, আমার বাড়ি থেকে স্কুলের বা স্কুল থেকে বাড়ির দূরত্ব কিন্তু ফিক্সড, অর্থাৎ আমি ধরছি এর দূরত্ব, আমি ধরে নিলাম 1 কিলোমিটার। 1 কিলোমিটার। কত? 1 কিলোমিটার। স্যার, এটা আমার কি বললেন? এটাকে আপনি বললেন দূরত্ব, এটাকে আপনি বললেন দূরত্ব। দূরত্ব। অর্থাৎ আমি যদি বাড়ি থেকে স্কুলে যাই, তাহলে আমাকে কত দূরত্ব যেতে হবে? আমাকে যেতে হবে 1 কিলোমিটার দূরত্ব। ধরো আমি যাওয়ার দিন, আমি একদিন গেছি, প্রথম দিন হঠাৎ স্কুলে গেছি, প্রথম দিন হঠাৎ স্কুলে গিয়ে দেখলাম আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, ধরো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা, কিন্তু আমি স্কুলে গিয়ে দেখছি স্কুলে গিয়ে পৌঁছালাম আমি প্রায় 10টা 50 নাগাদ। আমাকে গেটে ঢুকতে দেওয়া হলো না। তাহলে এখান থেকে এই 1 কিলোমিটার যেতে আমার 50 মিনিট সময় লেগেছে। কত সময় লেগেছে? স্যার 50 মিনিট সময় লেগেছে। অর্থাৎ আমি বলতে পারছি যে 1 কিলোমিটার 50 মিনিটে যদি আমি যাই, তাহলে আমি স্কুলে ঢুকতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? হয় আমার সাইকেলের গতিবেগ বাড়াতে হবে, আর না হলে আমার হাঁটার বেগকে বাড়াতে হবে, অর্থাৎ আমাকে জোরে হাঁটতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমার টাইম যদি আমি কমাতে চাই, এই একই দূরত্ব, টাইম যদি আমি কমাতে চাই, স্যার আমাকে তাহলে কি গতি বাড়াতে হবে, হ্যাঁ কি না? গতি মানে কি স্যার? গতিবেগ। অর্থাৎ আমাকে জোরে জোরে হাঁটতে হবে, আমার গতিবেগ আস্তে আস্তে হলে হবে না, আমাকে জোরে জোরে হাঁটতে হবে। কেন? আমার আগের দিন যে টাইম লেগেছিল 50 মিনিট, ফলে আমি ঢুকতে পারিনি, আজকের সেটা আমি 30 মিনিটে করতে চাইছি। এর জন্য তাহলে গতিবেগ আমাকে বাড়ালে তবেই আমি টাইম কমবে, হ্যাঁ কি না? এখান থেকে তোমরা দেখতে পাবে এই দূরত্ব, এই গতিবেগ এবং এই টাইমের সম্পর্ক। তোমরা এখান থেকেই দেখতে পাবে এদের সম্পর্ক। স্যার এদের সম্পর্কটা কিরকম? এখানেই তোমরা বুঝে নাও এদের স্যার সম্পর্কটা কিরকম। এদের সম্পর্ক যদি আমি বলি, আচ্ছা স্যার এ থেকে বি পর্যন্ত আমার দূরত্ব ফিক্সড, তোমরা বলবে হ্যাঁ স্যার আমার দূরত্ব ফিক্সড, অর্থাৎ এই দূরত্বকে আমরা ইংরেজিতে জানি ডিস্টেন্স, হ্যাঁ কি না? তাহলে ডিস্টেন্সকে আমি যদি ডি দিয়ে ডিনোট করি, তাহলে দূরত্ব সমান আমি বলতে পারছি এই গতিবেগ এবং সময়ের গুণফল, হ্যাঁ কি না? কি করে স্যার বলছেন? আমি বলছি দূরত্ব 20 কিলোমিটার। দূরত্ব কত? 20 কিলোমিটার। এই দূরত্ব আমার ঠিক রাখার জন্য আমি যদি গতিবেগকে বাড়াই, তাহলে আমার কে কমছে? টাইম কমছে। দূরত্ব একই, আর টাইম কমলে আমি ধরে নাও বললাম কি তোমাদের, আমি বললাম যে আমার দূরত্ব রয়েছে 20 কিলোমিটার। ওকে, আমি যদি
দূরত্ব আমার 20 কিলোমিটার, আমি যদি ঘন্টায় 5 কিলোমিটার যাই তাহলে আমি কত ঘন্টায় পৌঁছবো? তুমি তখন কি করবে? দূরত্ব সমান তুমি বলছো ঘন্টায় তুমি 5 কিলোমিটার যাও, তাহলে তুমি কত সময়ে ওখানে গিয়ে পৌঁছবে? যে জন্য তুমি তখন বলবে যে দূরত্ব স্যার 20 মিটার আর আমার ঘন্টায় আমি নেই 5 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? ঘন্টায় আমি কত কিলোমিটার যাই? 5 কিলোমিটার পার আওয়ারে আমি যাই। এই জন্য তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে স্যার এখানে আমার সময় লাগছে, আমার টোটাল যদি দূরত্ব হয় 20 কিলোমিটার আর আমি যদি 5 কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে এখানে সময় লাগছে 5 4 20। এই জন্য তোমরা বলবে হ্যাঁ স্যার। স্যার এই 20টা আবার কখন পাবো? এটা কি হলো? এটা আমার বেরোলো সময়, এটা আমার কি বেরোলো? সময়। আর এটা স্যার কি? এটা স্যার হচ্ছে আমার গতিবেগ। তাহলে গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করে দিই, অর্থাৎ 4 আর 5কে যদি আমি গুণ করে দিই তাহলে 20 আসছে। তাহলে এখান থেকে আমি বলতে পারছি, তোমরা বুঝতে পেরেছো আশা করছি, এখান থেকে আমি বলতে পারছি যে দূরত্ব সমান গতিবেগ গুণিতক সময়, গুণিতক কি? সময়। অর্থাৎ আমি বলতে পারি ডি সমান এস গুণিতক টি। এই সমীকরণ কিন্তু আমরা জানতে পারি। যদি আমাদের দূরত্ব ফিক্স থাকে, আমাদের ম্যাথে আসবে, যদি আমাদের দূরত্ব ঠিক থাকে, হয় আমাদের গতিবেগকে বাড়াতে হবে, আর গতিবেগ বাড়লে কি হবে? সময় কমবে। গতিবেগ বাড়লে সময় কমবে, সময় বাড়লে গতিবেগ কমবে। তবেই তো আমাদের দূরত্ব কি থাকবে? সেম থাকবে। এখান থেকে রিলেশন তোমরা পেয়ে গেলে ডি ইজিক্যাল টু এস ইন্টু টি, ডি ইজিক্যাল টু এস ইন্টু টি। দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পারলে এখান থেকে আমরা কিভাবে দূরত্ব, গতিবেগ বা সময়ের সম্পর্ক নিয়েছি। এবার আমরা আসছি আমাদের মেন টপিক। এখন যদি আমি তোমাদের বলি, ধরো এখানে রয়েছে একটা এ পয়েন্ট আর এখানে রয়েছে একটা বি পয়েন্ট। অর্থাৎ ধরো কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি এ পয়েন্ট, অর্থাৎ এটা তার হলো প্রারম্ভিক স্থান, প্রারম্ভিক স্থান বা অবস্থান, প্রারম্ভিক অবস্থান, আর এটা হলো তার কি? অন্তিম অবস্থান, অন্তিম অবস্থান। ওকে, এটা হলো তার কি? অন্তিম অবস্থান। স্যার আমি বলছি এই এ থেকে বি তে কোনো ব্যক্তি যেতে অনেক ধরনের পথ আছে, সে যে পথে যেতে পারে। স্যার কিরকম কিরকম পথ আছে? আমি বলছি এই এ থেকে বি তে একটা সরল রেখা রয়েছে, এই সরল রৈখিক একটা রাস্তা রয়েছে, এই রাস্তার মধ্যে সে যেতে পারবে। আবার আমি বলছি ধরো এই এ থেকে এরকম 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 হয়ে একটা রাস্তা আছে, আবার এ থেকে এরকম 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 হয়ে একটা রাস্তা আছে, আবার ধরো এ থেকে এরকম হয়ে এরকম একটা রাস্তা আছে, আবার এরকম হয়ে এরকম রাস্তা আছে, হ্যাঁ কি না? ধরো এখান থেকে তোমরা 5 জন বন্ধু একই সঙ্গে কি করলে? একই সঙ্গে সাইকেল রেসিং করতে শুরু করলে। কে আগে এই অন্তিম অবস্থানে এসে পৌঁছয় তোমরা তা দেখতে চাইলে। ওকে, তোমরা সেটা দেখতে চাইলে কে এসে এই অন্তিম অবস্থানে এসে পৌঁছয় তা তোমরা দেখতে চাইছো। তোমরা কি করলে? একই সময়ে তোমরা সবাই কি করলে? তোমাদের সাইকেল চালানো স্টার্ট করলে। ইয়েস, দেখতে পেলে যে এই যে ব্যক্তিটা সবার আগে এসে পৌঁছে গেছে। তার কারণ কি জানো? এই এ ব্যক্তি থেকে বি ব্যক্তির যে মোট যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে আমরা বলছি অতিক্রান্ত দূরত্ব। সেই অতিক্রান্ত দূরত্বের মান সবচেয়ে কম। সবচেয়ে কম। তাহলে আমরা এখান থেকে একটা টার্ম জানতে পারলাম, অতিক্রান্ত দূরত্ব কাকে বলে। আমি বললাম এখানে কে কে রয়েছে? ধরে নাও এখানে পি কিউ আর এস টি, এই 4 জন বন্ধু রয়েছে। এই 4 জন বন্ধুর এ থেকে বি তে সবাই যখন পৌঁছে যাবে, তারা যে পথ, যে টোটাল রাস্তা তারা কভার করে এলো, সেই রাস্তা তাদের কাছে হয়ে যাচ্ছে, প্রত্যেকের কাছে, অর্থাৎ পি কিউ আর এস টি সবার কাছে হয়ে যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্যার দূরত্ব মানে স্যার আমরা কি বুঝলাম? দূরত্ব মানে আমরা বুঝলাম কোনো বস্তুর সময়ের সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে অন্তিম অবস্থান যেতে যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে আমরা বলছি অতিক্রান্ত দূরত্ব। তোমরা বলবে হ্যাঁ স্যার। স্যার তাহলে এই অতিক্রান্ত দূরত্বের একক কি? এর একক কি আমাদের প্রশ্ন করতে পারে। অতিক্রান্ত দূরত্বের একক,
এই অতিক্রান্ত দূরত্বের দুটো একক তোমরা মনে রেখো, এর বেশি একক তোমাদের মনে রাখার দরকার নেই, দেয় না। স্যার একটা একক আমরা বলছি সিজিএস একক, আর একটা একক আমরা বলছি এসআই একক। এর সিজিএস একক কি? এই অতিক্রান্ত দূরত্বের সিজিএস একক হলো সেন্টিমিটার, এর সিজিএস একক হলো সেন্টিমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্বের সিজিএস একক কি হয়ে গেল? সেন্টিমিটার। এর এসআই একক কি হয়ে গেল? মিটার। এর এসআই একক কি হয়ে গেল? মিটার। তাহলে তোমরা অতিক্রান্ত দূরত্ব জিনিসটা কি বুঝতে পারলে? অতিক্রান্ত দূরত্বের একক অর্থাৎ সিজিএস একক সেন্টিমিটার এবং এসআই একক হলো মিটার, এটা তোমরা বুঝতে পারলে। এবার যদি আমি তোমাদের কোশ্চেন করি, বলো তো, সবাইয়ের সাইকেলের স্পিড যদি একই হয়, সবাইয়ের সাইকেলের স্পিড একই, তাহলে এই বি বিন্দুতে অর্থাৎ অন্তিম অবস্থানে পি, কিউ, আর, এস এবং টির মধ্যে কার কম সময় লাগবে? স্যার আপনি বলছেন কার কম সময় লাগবে? স্যার এখানে গতিবেগ সবাইয়ের সমান, এখানে গতিবেগ সবাইয়ের কিন্তু সমান, গতিবেগ সবাইয়ের সমান। আর স্যার কি সমান? আর স্যার কোনো কিছুই সমান নেই, গতিবেগ শুধুমাত্র সবাইয়ের সমান। আর সবাইয়ের ক্ষেত্রে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আলাদা, এর ক্ষেত্রে আলাদা, এর ক্ষেত্রে আলাদা, অর্থাৎ পির ক্ষেত্রে, কিউর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে, সবাইয়ের ক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দূরত্ব আলাদা, কারুর বেশি কারুর কম, কিন্তু গতিবেগ একই। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আলাদা হয়, সবাইয়ের গতিবেগ যদি একই হয়, তাহলে স্যার আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব যার কম হবে সে সবার সামনে বা সে সবার আগে এসে পৌঁছে যাবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তোমরা বলবে হ্যাঁ স্যার, অতিক্রান্ত দূরত্ব যার সবচেয়ে কম হবে তাকেই আমরা বলছি কি? তাকেই আমরা বলছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাকে আমরা কি বলছি? সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট। স্যার তাহলে সরণ বা ডিসপ্লেসমেন্ট কাকে বলছে? সরণ বা ডিসপ্লেসমেন্ট কাকে বলছে স্যার একটু ভালো করে বুঝিয়ে দিন। আমি তোমাদের বলছি, কোন বস্তুর প্রারম্ভিক অবস্থান থেকে অন্তিম অবস্থান যেতে যদি সর্বনিম্ন অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর সরণ বলা হয়, তাকে ওই বস্তুর সরণ বলা হয়। আমি তোমাদের আরো একটা উদাহরণের সাহায্যে নিচ্ছি। ধরে নাও কোনো একটা বস্তু বা কোনো একজন ব্যক্তি, আমি ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি প্রথমে সে এখান থেকে যাত্রা শুরু করলো, শুরু করে প্রথমে এই পর্যন্ত সে এলো 3 কিলোমিটার, ইয়ে শূন্য। তারপরে সে আবার ওপর দিকে সোজা চলে গেল কত কিলোমিটার? ধরে নাও 4 কিলোমিটার গেছে। কত কিলোমিটার? 4 কিলোমিটার। তাহলে এই 3 আর 4 হয়ে গেল তার কি স্যার? 3 + 4 = 7 কিলোমিটার হয়ে গেল তার টোটাল অতিক্রান্ত দূরত্ব। কিন্তু স্যার এর সরণ বা ডিসপ্লেসমেন্ট কি? সরণ মানে কি? তার প্রারম্ভিক অবস্থান ছিল এই এ পয়েন্টে, অন্তিম অবস্থান হয়েছে বি পয়েন্টে। এর প্রারম্ভিক অবস্থান ও অন্তিম অবস্থানের সর্বনিম্ন দূরত্বকে আমরা বলছি কি? তার সরণ বা ডিসপ্লেসমেন্ট। ইয়ে শূন্য। তাহলে দেখো দেখি স্যার, আমরা এখান থেকে যদি এটাকে জুড়ে দিই, অর্থাৎ এ বি যদি জুড়ে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 কিলোমিটার। স্যার কিভাবে হলো? আরে পিথাগোরাসের উপপাদ্য তোমরা লাগাও না, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সেখান থেকে আমি যদি দেখে নিই, এটা হয়ে যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে স্যার 7 কিলোমিটারের থেকে তো কম, হ্যাঁ কি না? তাহলে একেই আমরা কি বলছি? সরণ। অর্থাৎ সরণের ক্ষেত্রে কোন বস্তুর প্রারম্ভিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দূরত্ব সর্বনিম্নকে আমরা বলছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই সরণের একক আমরা জেনে নিই। এই সরণের এককও রয়েছে দুটি একক। এই সরণের সিজিএস একক কি? সরণের সিজিএস একক হলো তোমাদের সুবিধার জন্য একই করে দিয়েছে সেন্টিমিটার, এবং এর এসআই একক হয়ে গেল একই, সেটা হচ্ছে মিটার। তোমাদের এখান থেকে একটা এমসিকিউ দেবে। কি এমসিকিউ দেবে? নিম্নলিখিত কোন দুটির একক একই? দিয়ে দেবে অনেকগুলো দেবে, তার মধ্যে দিয়ে দেবে সরণ ও অতিক্রান্ত দূরত্ব। তোমরা দেখতে পেলে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের একক কিন্তু একই। ওকে, এবার আমরা স্যার যাচ্ছি বস্তুর অবস্থান এ পয়েন্ট থেকে বি পয়েন্টের অবস্থান হচ্ছে 10 কিলোমিটার। সাপোজ এ থেকে বিতে টোটাল দূরত্ব কত? 10 কিলোমিটার। ওকে, কোনো ব্যক্তি এই এ থেকে বি পর্যন্ত গেল,
এই এ থেকে বি পর্যন্ত গেল, তাহলে এই এ থেকে বি পর্যন্ত গেলে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, তার সরণ কত? তার সরণ কত? স্যার এর এ বিন্দু থেকে বি বিন্দুতে সে অতিক্রান্ত দূরত্ব তার কত ধরেছেন? 10 কিলোমিটার। তাহলে যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে সে পৌঁছে যায়, তার অতিক্রান্ত দূরত্ব হয়ে যাচ্ছে 10 কিলোমিটার। এই জন্য তোমরা বলবে হ্যাঁ স্যার। স্যার আপনি সরণের সময় বলেছিলেন সর্বনিম্ন দূরত্ব, এর সর্বনিম্ন দূরত্ব তো এটাই আছে, তাই আমরা বলে দিতে পারি সরণও কত কিলোমিটার হয়েছে? ধরে নাও 10 কিলোমিটার। ওকে, এখন আমি তোমাদের বললাম যে এ এবং বি ধরে নাও দুটো বিন্দু রয়েছে, তাদের এই ডিস্টেন্স একই, সেম 10 কিলোমিটার। ওকে, আমি তোমাদের বলছি এদের দূরত্ব কত? এদের দূরত্ব 10 কিলোমিটার। কোনো বস্তু, কোনো ব্যক্তি যদি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, গিয়ে আবার ফিরে এই বি পয়েন্টের এ বি পয়েন্টের অর্ধেক স্থানে এসে দাঁড়িয়ে গেছে, ওকে, তাহলে এর তখন অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব কত? আর এর সরণ কত? এর সরণ কত? স্যার এক্ষেত্রে এর দূরত্ব হয়ে যাচ্ছে, প্রথমে তো 10 কিলোমিটার গেছে, তারপরে আবার ব্যাকে এসছে কত? 5 কিলোমিটার। এটা কত কিলোমিটার? 5 কিলোমিটার, কেননা এবি রড থেকে এসছে। তাহলে স্যার এর টোটাল হয়ে যাচ্ছে 10, 5, তাহলে দূরত্ব হয়ে যাচ্ছে 15 কিলোমিটার। এই জন্য স্যার এর সরণ কি হবে? তোমরা বলবে এর সরণ, এর ন্যূনতম ডিস্টেন্স, অর্থাৎ এ দাঁড়িয়ে আছে এখানে আর এখান থেকে শুরু করেছিল, তাহলে ন্যূনতম ডিস্টেন্স কত? স্যার 10 - 5, মানে স্যার সরণ হয়ে যাচ্ছে 5 কিলোমিটার। কেউ ডাউট আছে নাকি? না, ডাউট থাকার কারণই নয়। তার কারণ আমি বলেছি, তার প্রারম্ভিক অবস্থান এবং অন্তিম অবস্থানের ন্যূনতম দূরত্ব। এর অন্তিম অবস্থান কোথায়? এখানে এসে দাঁড়িয়ে গেছে, তাহলে এর অন্তিম অবস্থান, এটা এর প্রারম্ভিক অবস্থান। সবসময় ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তোমরা বলবে হ্যাঁ স্যার আমরা ক্লিয়ার হতে পারলাম। 10 থেকে 5 যখন বিয়োগ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল সরণ 5 কিলোমিটার। এরপরে তোমাদের আমি বলছি, ধরে নাও এ বি সেই রয়েছে 10 কিলোমিটার। কত? 10 কিলোমিটার। কোনো ব্যক্তি প্রথমে কি করলো জানো? কোনো ব্যক্তি প্রথমে এ বিন্দু থেকে গেল, বি বিন্দুতে কাজ মিটালো, গিয়ে আবার বি বিন্দু থেকে এসে এ বিন্দুতে ফিরে এলো, তাহলে এর দূরত্ব কত? তোমরা বলবে স্যার এ এসেছিল প্রথমে 10 কিলোমিটার, তারপরে আবার গেল 10 কিলোমিটার, মানে দূরত্ব হয়ে যাচ্ছে 20 কিলোমিটার। এই জন্য তোমাদের যদি আমি কোশ্চেন করি যে এর সরণ কত, তোমরা বলবে স্যার এই প্রারম্ভিক অবস্থান যেখানে, অন্তিম অবস্থান সেখানে, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে সরণ 0। এই জন্য তাহলে তুমি যদি স্কুল থেকে বাড়ি যাও, আবার তুমি যদি বাড়ি থেকে স্কুল যাও আর স্কুল থেকে বাড়িতে আসো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ফেলে তোমার সরণ কত, তুমি কি বলবে? আমার সরণ হচ্ছে 0। তখন যদি সে কোশ্চেন করে কেন, তুমি তখন বলবে আমার প্রারম্ভিক অবস্থান যখন তুমি আমাকে দেখেছিলে বা আপনি আমাকে দেখেছিলেন, প্রারম্ভিক অবস্থান বাড়িতে ছিলাম, এখনো আপনি আমাকে দেখছেন আমি বাড়িতে আছি, তাহলে আমার সরণ 0। আলটিমেটলি প্রারম্ভিক অন্তিম অবস্থান একই, তাহলে 10 থেকে 10 বাদ দিলে কত হয়? 0। এই জন্য আমি লিখেছি সরণ 0। তাহলে আশা করছি তোমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সম্বন্ধে একদম ডিপলি ক্লিয়ার কনসেপ্ট নিতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি স্পিড বা দ্রুতি কি। আমরা কোথায় চলে যাচ্ছি? স্পিড বা দ্রুতি। তাহলে স্পিড বা দ্রুতি কি? আমি তোমাদের তখন প্রথমেই বলে এসেছিলাম যে ডিস্টেন্স ডি ইজিক্যাল টু কি? দূরত্ব ইজিক্যাল টু এস ইন্টু টি, অর্থাৎ স্পিড গুণিতক টাইম। এর জন্য আমি যদি এখান থেকে এই এস অর্থাৎ এই স্পিড বা দ্রুতিকে জানতে চাই, তাহলে এস সমান হয়ে যাচ্ছে ডি বাই টি, মানে আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমরা বলতে পারি এটা কোনো বস্তু সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব হারকেই বলা হচ্ছে কি? স্পিড বা দ্রুতি। কোনো বস্তু, তোমরা লিখে নাও, কোনো বস্তুর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের, কোনো বস্তুর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে বলা হয় দ্রুতি। ওকে, বলা হয় কি? দ্রুতি।
তাহলে দ্রুতি মানে আমরা জানলাম বা স্পিড মানে আমরা জানলাম, আমরা কি জানলাম? আমরা প্রথমেই বুঝে নিয়েছিলাম ডিস্টেন্স সমান স্পিড ইনটু টি, আমরা দেখে নিয়েছিলাম। আমরা সেখান থেকে এই ডিস্টেন্স বা আমরা সেখান থেকে স্পিড বা এস সমান বলতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাই সেখান থেকে আমি লিখেছি কোনো বস্তু সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে বলা হয় দ্রুতি বা স্পিড। তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার যদি তোমাদের চলে আসে যে এই স্পিড বা দ্রুতির একক কি, এর একক কি? স্যার একক তো একেবারে বের করা সোজা। হ্যাঁ দেখি তাহলে এর একক কি। স্যার এর একক হলো দুটি, অর্থাৎ আমরা জানতে চাইছি এর প্রথম সিজিএস একক, আর জানতে চাইছি আমরা এসআই একক, আর আমরা জানতে চাইছি এসআই একক। ওকে, আমরা জানতে চাইছি সিজিএস একক, আর আমরা জানতে চাইছি এসআই একক। স্যার কার একক জানতে চাইছেন? আমি জানতে চাইছি স্পিড এস। আচ্ছা ডিস্টেন্স, স্যার অতিক্রান্ত দূরত্বের, এখনই আমরা জানিয়ে এলাম অতিক্রান্ত দূরত্বের সিজিএস একক হলো কি? সিজিএস একক হলো সেন্টিমিটার। এর সিজিএস একক হলো কি? সেন্টিমিটার। এবং এই সময়ের সিজিএস একক সর্বদা হয়ে যায় কি? সেকেন্ড। সর্বদা কি হয়ে যায়? সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলে দিচ্ছি স্পিডের সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড। এর জন্য এসআই একক হয়ে যাচ্ছে কি? এর এসআই একক, অর্থাৎ আমরা বলতে পারি স্পিড বা দ্রুতির এসআই একক হয়ে যাচ্ছে। স্যার অতিক্রান্ত দূরত্বের এসআই একক কি? তোমরা বলবে অতিক্রান্ত দূরত্বের এসআই একক আমরা দেখে এসেছিলাম মিটার। আমরা কি দেখে এসেছিলাম? মিটার। এর এসআই একক আমরা দেখে এসেছিলাম মিটার। আর সময়ের এসআই এককও আমরা ধরে নিচ্ছি সেকেন্ড। তাই সেকেন্ড হলো কি? সময়ের এসআই একক হলো সেকেন্ড। ওকে, এখান থেকে তাহলে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারলাম যে স্পিড বা দ্রুতির যদি আমাদের সিজিএস একক জানতে চাই আমরা বলবো সেন্টিমিটার সেকেন্ড, আমাদের যদি এসআই একক জানতে চাই তাহলে আমরা বলবো মিটার পার সেকেন্ড। ওকে, আর সমস্ত কিছুই আমাদের হয় এই মিটার পার সেকেন্ডে। সমস্ত কিছু আমাদের কি হয়? মিটার পার সেকেন্ড। ওকে, চলো এরপরে আমরা যাচ্ছি সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। আমরা গিয়ে তোমরা নিশ্চয়ই দ্রুতি বা স্পিড সম্বন্ধে বুঝতে পারলে। আর তোমাদের এখন আমি যেটা যাচ্ছি, ধরে নাও কোনো একটা ব্যক্তি এ থেকে তার গন্তব্যস্থান কোথায়? বি পর্যন্ত। ওকে, কি হলো? এ থেকে তার গন্তব্যস্থান কোথায়? বি পর্যন্ত। এখানে টোটাল তার দূরত্ব মানে টোটাল সে অতিক্রান্ত দূরত্ব করবে কত? ধরে নাও 100 কিলোমিটার। 100 কিলোমিটার। এই 100 কিলোমিটারে ধরে নাও সে আসার পথে তিনটে জায়গায় দাঁড়িয়েছে। কোথায় কোথায়? সি আর ডি জায়গায় দাঁড়িয়েছে। সে এই এ থেকে সি পর্যন্ত এসে ধরে নাও 50 কিলোমিটার পার ঘন্টা। 50 কিলোমিটার পার ঘন্টা। এই সি থেকে ডি পর্যন্ত এসে ধরে নাও 60 কিলোমিটার পার ঘন্টা। আর ধরে নাও এখান থেকে অর্থাৎ ডি থেকে বি পর্যন্ত জায়গায় এসে ধরে নাও 80 কিলোমিটার পার ঘন্টা। কত কিলোমিটার? 70 কিলোমিটার পার ঘন্টা। আমি ধরলাম কত? 70 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই ব্যক্তির বিভিন্ন স্থানে তার কি হচ্ছে? দ্রুতি কিন্তু আলাদা হচ্ছে। অর্থাৎ এক সময় দেখছি 50 কিলোমিটার পার আওয়ার, আবার দেখছি 60 কিলোমিটার পার আওয়ার, আবার দেখছি 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি বলতে পারছি তার দ্রুতির পরিমাণ কিন্তু পরিবর্তনশীল। তাহলে এখান থেকে যদি আমরা গড় দ্রুতি বের করি তাহলে গড় দ্রুতি সমান কি? অর্থাৎ স্পিড সমান কি? স্পিড সমান আমরা দেখতে পেলাম অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 100। আমরা যদি গড় দ্রুতি বের করি তাহলে কি? স্যার টোটাল কত? টোটাল হয়ে গেল 50 প্লাস 60 প্লাস 70। স্যার কটা? একটা, দুটো, তিনটে, ডিভাইডেড বাই 3 যদি আমি করি 7 6 5 11, সাথে কত হচ্ছে? 18, মানে 180 বাই 3, মানে আমি বলছি 60 কিলোমিটার পার ঘন্টা তার গড় দ্রুতি। হ্যাঁ কি না? গড় দ্রুতি। তাহলে এখান থেকেই তোমাদের যদি আমি বলে দিই তাহলে বলো তো এর যেতে কত সময় লাগবে? তোমরা তখন বলবে স্যার এর যেতে সময় লাগবে। এর সময় মানে আপনি জানতে চাইছেন টাইম। আচ্ছা, এই টাইম সমান তো স্যার ডি বাই এস। আর ডি সমান কত স্যার? 100 কিলোমিটার। এর জন্য 100 কিলোমিটার, নাকি না? তারপরে এস সমান কত? এস হচ্ছে স্যার স্পিড। স্যার স্পিড এক্ষুনি আমরা বের করে নিলাম, তার গড় দ্রুতি কত? 60 কিলোমিটার। 60 কিলোমিটার ইন্টু স্যার কি? এটা পার আওয়ার আছে মানে উপরে উঠে গেলে পার আওয়ার হবে। হ্যাঁ কি না? তাহলে তুমি কাটলে কিলোমিটার, এটা কাটলে তাহলে তুমি দেখছো কি
10/6 আওয়ারে কিন্তু সে পৌঁছে যাচ্ছে। 10/6 ঘন্টা তার টাইম লাগবে এই এ থেকে বি পর্যন্ত জায়গায় যেতে। তাহলে নিশ্চয়ই তোমরা গড় দ্রুতি সম্বন্ধেও ক্লিয়ার হতে পারলে। এখন আমি চলে যাচ্ছি তোমাদের ভেলোসিটি বা বেগ জায়গা মানে কি, বা ভেলোসিটি বা বেগ মানে কি। চলো, ভেলোসিটি বা বেগ, বেগ বা ভেলোসিটি এগুলো তেমন কঠিন ইংরেজি টার্ম নয়, অবশ্যই মনে রেখো। ভেলোসিটি বা বেগ কাকে বলছে? স্যার এই বেগ সমান বলছে সরণ বাই সময়, সরণ বাই সময়। অর্থাৎ আমরা সরণ মানে জেনেছিলাম ন্যূনতম অতিক্রান্ত দূরত্ব, ন্যূনতম অতিক্রান্ত দূরত্বকেই আমরা বলেছিলাম ডিসপ্লেসমেন্ট বা সরণ ডিভাইডেড বাই কি, সময়। ইয়েশন্ন তোমরা বলবে হ্যাঁ স্যার সময়। এই অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ন্যূনতম অতিক্রান্ত দূরত্ব যেতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে তার বেগ। অর্থাৎ কোনো বস্তুর লিখে নাও, কোনো বস্তুর ন্যূনতম বা মিনিমাম অতিক্রান্ত দূরত্ব যেতে, অতিক্রান্ত দূরত্ব যেতে যে সময় লাগে তাকে বলে কোনো বস্তুর ন্যূনতম অতিক্রান্ত দূরত্ব যেতে যে সময় লাগে তাকে বলে ওই বস্তুর বেগ, তোমরা বেগ সমান জানতে পারলে। এই বেগকে, এই ভেলোসিটিকে যদি আমরা ভি দিয়ে ডিনোট করি তাহলে আমরা বলতে পারি সরণকে আমরা কি ডিসপ্লেসমেন্ট হিসেবে ডিনোট করেছিলাম। এই সরণকে আমরা আর একটা অক্ষর দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে এস। এই সরণকেও আমরা এস অক্ষর দিয়ে ডিনোট করি এবং সময়কে আমরা টি অক্ষর দিয়ে ডিনোট করি। তাই এস বাই টি আমরা একে বলতে পারি ভেলোসিটি বা বেগ সমান এস, অর্থাৎ ন্যূনতম অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা বলছি সরণ বাই টাইম। ওকে, এবারে যদি বলি এর একক কি, তোমরা বলবে এর সিজিএস একক। স্যার অতিক্রান্ত দূরত্বের সিজিএস একক কি? অতিক্রান্ত দূরত্বে অর্থাৎ ন্যূনতম অতিক্রান্ত দূরত্বের একক কি? তোমরা বলবে এর সিজিএস একক সেন্টিমিটার। জন্য তাহলে স্যার সময়ের কি সেকেন্ড? তাহলে এর ক্ষেত্রে একই একক হয়ে গেল। কার মধ্যে? স্পিড বা দ্রুতি এবং ভেলোসিটি বা বেগের সিজিএস একক কিন্তু একই। আর এসআই একক দেখে নেই তো। আচ্ছা, এসআইতেও তো স্যার সরণের একক আমরা দেখেছিলাম মিটার, আর আমরা এসআইতে টাইমের একক দেখেছিলাম সেকেন্ড। তাহলে এক্ষেত্রেও এসআই একক দ্রুতি এবং বেগের মধ্যে অর্থাৎ স্পিড এবং ভেলোসিটির মধ্যে কিন্তু এদের এককও কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে আশা করছি তোমরা বেগ বা ভেলোসিটি সম্বন্ধে কিন্তু বুঝতে পারলে। এবার চলো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাক্সেলারেশন বা ত্বরণ কি, এটা তোমাদের জানা খুবই জরুরি। চলো আমরা দেখি। তোমরা আমার সঙ্গে হেডিং করো ত্বরণ বা অ্যাক্সেলারেশন কি। ত্বরণ বা যাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। ওকে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ জিনিস কি? ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, বিশ্বাস করো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তোমরা একদম ভালোভাবে বোঝো। আমি বলছি, আমি জেনে এলাম স্যার ভেলোসিটি বা বেগের কথা আমি জেনে এলাম, হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ স্যার ভেলোসিটি বা বেগের কথা আমি জেনে এলাম। এই বেগ পরিবর্তনের হারকে অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ। আমরা কি বলছি? ত্বরণ সমান এই অ্যাক্সেলারেশন, একে এ দিয়ে ডিনোট করা হয়, সমান বা এ সমান আমরা বলতে পারছি বেগের পরিবর্তন বাই কি? বাই সময়। অর্থাৎ কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ওকে,
তাহলে তোমরা বুঝতে পারলে ত্বরণ কাকে বলছে? কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে, অর্থাৎ প্রথম আমি ধরলাম কোনো বস্তু রয়েছে কি এ একটা প্রারম্ভিক অবস্থান, বি একটা কি অন্তিম অবস্থান। এখান থেকে তুমি বাইক চালানো শুরু করলে বা সাইকেল চালানো শুরু করলে প্রথমে যে বেগে গেছিলে এতটা পর্যন্ত, তার থেকে তুমি বেগকে আরো কমিয়ে দিলে। দেখলে বাজার আছে, রাস্তা আছে, মার্কেট আছে, তোমরা দেখতে পেলে কমিয়ে দিলে। তুমি তারপরে ফাঁকা রাস্তায় একটু জোরে চালাতে শুরু করলে, আবার গিয়ে তুমি আস্তে করে চালাতে শুরু করলে। তাহলে সময়ের সাপেক্ষে এই নির্দিষ্ট সময়ের সঙ্গে তোমার আলাদা বেগ ছিল। কার সাপেক্ষে? এই নির্দিষ্ট সময়ের সঙ্গে তোমার আলাদা বেগ ছিল। আবার এখানেও নির্দিষ্ট সময়ের সঙ্গে আলাদা বেগ, এখানেও নির্দিষ্ট সময়ের সঙ্গে আলাদা বেগ। অর্থাৎ আমি বলতে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে কি বেগের সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে কি তার অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি স্যার ত্বরণ সমান আমরা বলতে পারি বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি হবে? বেগের পরিবর্তন মানে স্যার হবে, আমরা যদি দেখি তার অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কি স্যার? প্রাথমিক বেগ 0, হ্যাঁ কি না? 0। আমি গেলাম, আমার অন্তিম জায়গায় গিয়ে যখন আমি পৌঁছালাম, তখন গিয়ে যখন গাড়িটাকে স্টপ করছি তার আগে দেখলাম 40 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে। তাহলে আমার অন্তিম বেগ কত ছিল? 40। তাহলে আমি বলতে পারি আমার বেগের পরিবর্তন কি হয়েছে? অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে সময়। ইয়েস অর নো? স্যার অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়। স্যার এর যদি একক আমাদের জানতে দেয় যে ত্বরণের একক কি, ত্বরণের এসআই একক কি? স্যার এর এসআই একক মানে হচ্ছে বেগের পরিবর্তনের এসআই একক। বেগের পরিবর্তনের এসআই একক কি? তোমরা বলবে বেগের পরিবর্তনের এসআই একক আমরা দেখতে পেলাম মিটার পার সেকেন্ড। ইয়েস অর নো? ডিভাইডেড বাই কি? সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা বলে দিতে পারি মিটার পার সেকেন্ডের স্কোয়ার হলো ত্বরণ বা অ্যাক্সেলারেশনের এসআই ইউনিট। এটা তোমাদের কোশ্চেন দেবে। এর সিজিএস ইউনিট কি? এর সিজিএস ইউনিট হয়ে যাচ্ছে স্যার বেগের পরিবর্তনের সিজিএস ইউনিট ছিল সেন্টিমিটার পার সেকেন্ড, আর নিচে রয়েছে সময়, তাহলে ডিভাইডেড বাই সময়। তাহলে আমি বলতে পারি সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার হয়ে যাচ্ছে কি এর সিজিএস। তাহলে তোমরা আশা করছি অ্যাক্সেলারেশন বা ত্বরণ সম্বন্ধে বুঝতে পারবে। এবার এই ত্বরণের ভাই রয়েছে মন্দন বা রিটার্ডেশন। সেটা মানে কি? যদি প্রাথমিক বেগ অন্তিম বেগের চেয়ে বেশি হয়। এখানে কি ছিল স্যার? এখানে ছিল স্যার অন্তিম বেগ বেশি। আমি যদি অন্তিম বেগকে এইভাবে লিখি, অন্তিম বেগ ছিল স্যার এখানে বেশি কার থেকে? প্রারম্ভিক বেগের থেকে। তাই জন্য এখানে হয়েছে ত্বরণ। কিন্তু মন্দন বা রিটার্ডেশন, এই রিটার্ডেশনের ক্ষেত্রে কি হবে স্যার? এর অন্তিম বেগ ছোট হবে। অর্থাৎ আমি গেলাম স্পিডে 50 কিলোমিটার, কিন্তু গিয়ে আমি কি করছি? 20 কিলোমিটারে বাইক থামিয়ে দিচ্ছি। তাহলে আমার প্রাথমিক বেগ কি? প্রাথমিক বেগ ছিল বেশি এবং অন্তিম বেগ কি? অন্তিম বেগ আমার কম। তাই জন্য এখানে হয়ে যাচ্ছে রিটার্ডেশন বা মন্দন। তাহলে যখন বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে হ্রাস পায়, তখন আমরা তাকে বলছি রিটার্ডেশন। সেটা নেগেটিভও হতে পারে, নাকি না? নেগেটিভও হতে পারে। তাকে আমরা কি বলছি? মন্দন বা রিটার্ডেশন। আশা করছি তোমাদের প্রথম পোর্শন, অর্থাৎ তোমাদের সময় ও গতির প্রথম পোর্শন যা আছে তোমাদের বইতে তোমরা দেখে নাও। এর বাইরে একটাও কোনো কিছু নেই। আমি সমস্ত কিছু থিওরি কিন্তু তোমাদের কভার করলাম। আর এরপরে তোমাদের আমি নিয়ে আসছি একটা ম্যাথ পরের ক্লাসে। এর উপরে কি ধরনের ম্যাথ হতে পারে, হ্যাঁ সত্যি এর উপরে ম্যাথ আছে, কি ম্যাথ হতে পারে আমি নিয়ে আসছি। আগে তোমরা এই থিওরিটা খুব ভালোভাবে বোঝো। যেখানে তোমাদের ডাউট হচ্ছে তোমরা ভিডিওটাকে এগিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা পুনরায় আবার দেখো। এই ক্লাস তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আর এই রকম ধরনের ক্লাস খুব কমই তোমরা দেখতে পাবে। তাই প্রত্যেককে আমি বলছি তোমরা হ্যান্ডরাইটিং নোটস তৈরি করো, এবং এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞানজনের সবাই কিন্তু মতামত জানিও। এবং যারা এখনো পর্যন্ত বিজ্ঞানজনের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হও। সেখানে তোমাদের নানা ধরনের কুইজ, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্ত কিছু, ইভেন এই যে লেকচার, সেই লেকচারের কিন্তু সমস্ত পিডিএফ ওখানে প্রোভাইড করা হয়। তাই তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবাই কিন্তু যুক্ত হও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।